কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যে ১৪ জেলায় স্বল্পমেয়াদী বন্যা ও প্লাবনের শঙ্কা। চুয়াডাঙ্গা ও মাগুরায় আলাদা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড। রায় সন্তুষ্ট হলেও দ্রুত কার্যকরের দাবি ভুক্তভোগীর স্বজনদের। নরসিংদীর মাধবদী পৌরসভার ৬টি গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ। প্রশাসনের অভিযানে ৩টি গাড়ি উদ্ধার হলেও হদিস নেই আরও ৩টির। দেশে চিংড়ির উৎপাদন বাড়লেও মধ্যপ্রাচ্য সংকটে কমেছে রপ্তানির ধারাবাহিকতা। তবে স্থানীয় বাজারেই মুনাফা চাষিদের। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। দেশের কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী কয়েকদিনের মধ্যে ১৪ জেলায় স্বল্পমেয়াদী বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে রবিবার রাত থেকে আবারও বাড়ছে তিস্তার পানি, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। এরই মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করছে। নীলফামারীতে রাতে বৃষ্টির অব্যাহত থাকায় তিস্তা তীরবর্তী রাস্তাঘাট সহ নিচু এলাকায় কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমা নদের পানিও বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময় সিলেট ও সুনামগঞ্জেও বন্যার শঙ্কা আছে। এছাড়া প্লাবিত হতে পারে যমুনা ও ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকা। মেঘনায় পানির চাপ ও তীব্র স্রোতে ভোলার ইলিশা লঞ্চ ঘাট এলাকায় সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে লঞ্চঘাট। স্থানীয়দের শঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন ছড়িয়ে পড়তে পারে ভোলা শহর রক্ষা বাঁধ পর্যন্ত। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই মাত্র কদিন আগেও এখানে ছিল রাজ্যের ব্যস্ততা। ফেরি আর লঞ্চে বিভিন্ন যানবাহন ও মানুষের উঠানামায় রাত দিন ছিল শোরগোল, কিন্তু এখন সবকিছু শুনশান। এমন পরিস্থিতি ভোলা সদর উপজেলার মেঘনা নদী পাড়ের লঞ্চঘাট ইলিশার। সাইনবোর্ড সাটিয়ে জানান দেয়া হচ্ছে, সাবধান, ওদিকে যাবেন না, গেলেই হতে পারে বিপদ। প্রতিদিন ১৫ থেকে ২০টি লঞ্চে কয়েক হাজার যাত্রী ভোলা ঢাকা রুটে চলাচল করে। কিন্তু মেঘনা নদীর অস্বাভাবিক পানির চাপ ও স্রোত বৃদ্ধি পাওয়ায় ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সিসি ব্লকে ধস দেখা দেয়। এরই মধ্যে আরও প্রায় ১০ মিটার এলাকায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে নতুন করে দেখা দিয়েছে ভাঙনের শঙ্কা। ব্লক ধসের কারণে ঢাকা ইলিশা লঞ্চঘাটের পল্টন বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে যাত্রী উঠানামা বন্ধ ঘোষণা করে ঘাটটি সরিয়ে পুরনো তালতলিতে নেওয়া হয়েছে। তবে এই তথ্য না থাকায় অনেকে পড়ছেন দুর্ভোগে। এখানে যদি বলক দেয় তাহলে আপনার লঞ্চটা দূরত্ব আইতে পারে, আর বলক না হইলে লঞ্চ কিভাবে আসবে? দূরত্ব ঘাটটা মেরামত করা হোক, কারণ মেরামত করা হলে আমাদের যাত্রীরা হয়রানি হবে না। ভাঙনের শঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ঘাট এলাকায়। ঝুঁকিতে থাকা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। দুইটা দোকান আছে বুঝছেন, দোকানটার ২-৩ লাখ টাকার সম্পদ গেছে, ওই দোকানটার ৪-৫ লাখ টাকার সম্পদ গেছে, এর নিরুপায়। আমরা এই ব্লকের এই ভাঙ্গা দেখতে আমরা আতঙ্কিত। এখানে আমাদের বাড়িঘর আছে, বড় বড় বিল্ডিং হয়েছে, বাজার টাজার অনেক কিছু, মাদ্রাসা, স্কুল, এগুলার সবগুলোর তো একটা ভয়। মাত্র ২০ মিটার দূরে রয়েছে ভোলা শহর রক্ষা বাঁধ। ফলে বেড়িবাঁধের ওপারে থাকা ৩ ইউনিয়নের হাজারো মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে। মেঘনার পারে আমরা খুব ভয়াবহ আতঙ্কতে আছি যে আমরা কখন ডাববে যাই। পানি উন্নয়ন বোর্ড এটা পদক্ষেপ গ্রহণ করে আমাদের ইলিশাতে যেন ডাম্পিং পুনরায় আবার ডাম্পিং করে কিছু বস্তা দিয়ে আমাদের এই ইলিশাটা আর এই বেরিটা যেন রক্ষা করে। ভাঙন এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বিএডব্লিউটি এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং ওনারাও আন্তরিকভাবে সহযোগিতা দ্রুততম সময়ে এখানে লঞ্চঘাটটি বন্ধ করে অন্যত্র সরাইয়ে স্থানান্তর করা হয়েছে। পন্টনটি যখনই সরানো হবে দ্রুততম সময়ের মধ্যে আমরা এখানে জিও ব্যাগ ডাম্পিং করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে একাধিকবার একই পয়েন্টে সিসি ব্লকের ধস দেখা দেয়। তাই সাময়িক নয়, দীর্ঘমেয়াদী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার জীবননগর ও মাগুরায় আলাদা দুটি ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চুয়াডাঙ্গার জীবননগরে ৩য় শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানার আদেশ দেয় আদালত।
সকালে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুক্তাগির আলম এ রায় ঘোষণা করেন। 2023 সালের 21শে ডিসেম্বর শাক তোলার কথা বলে মরিয়মকে ভুট্টা খেতে নিয়ে যায়। খবর পেয়ে পরিবার ও প্রতিবেশীরা মাঠে গিয়ে মরিয়মের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। এদিকে মাগুরার শ্রীপুরে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। রায় সন্তোষ প্রকাশ করে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় ভুক্তভোগীর পরিবার। 2022 সালের 17 মার্চ একটি পেঁপে বাগানের পাশের বাঁশঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 2 দিন পর হাসান শেখকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়। নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন সহ কয়েকটি দাবিতে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং করেছেন নওগাঁ ও ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ধাপে ধাপে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে দাবি আদায় নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের শ্রমিকরা সভা করেছে। এ সময় বক্তারা শ্রমিক কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য ও মানবিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে নির্দিষ্ট সময় পর পর পদায়ন ও পদোন্নতির মাধ্যমে দক্ষ ও স্থিতিশীল কর্মী বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ফটক সভায় বক্তারা মৌসুমী শ্রমিকদের স্থায়ী পদে সমন্বয়ের সুযোগ পুনর্বহাল এবং নতুন মজুরি কাঠামোর দাবি জানান। বাস্তবায়ন না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী 21শে জুলাই 2 ঘণ্টা, 22শে জুলাই 4 ঘণ্টা এবং 23শে জুলাই পূর্ণ দিবস কর্মবিরতির পাশাপাশি কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেন। নাটোরের লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য চামড়ার সংরক্ষণ ব্যবস্থা। প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘণ্টা বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে কাঁচা চামড়া। জেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মোকাম চক বৈদ্যনাথের ব্যবসায়ীরা বলছেন, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে এই রপ্তানিমুখী শিল্প আরও ক্ষতির মুখে পড়বে। নাটোরে চক বৈদ্যনাথ চামড়া মোকামে বিভিন্ন জেলা থেকে আসা কাঁচা চামড়া সংগ্রহ, বাছাই, লবণজাত ও সংরক্ষণ করা হয়। এবার কোরবানির ঈদে 15 থেকে 20 লাখ পিস চামড়া সংগ্রহের আশা করেছিলেন ব্যবসায়ীরা, তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। মরার ওপর খাড়ার ঘা, ঘন ঘন লোডশেডিংয়ে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চামড়া সংরক্ষণ কার্যক্রম। লবণ লাগানো বা দেখাশোনা বিভিন্ন কাজ থাকে, বিদ্যুতের অভাবে চরম একটা দুর্ভোগ। কারেন্ট থাকে না, এই কারেন্টের কারণে আর কি লবণ করা ঠিক মতন হয়নি, জন্য চামড়াগুলো বেশি নষ্ট হয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে লেবাররা কাজকাম করতে পারতেছে না, মহাজনেরা মাল দেখতে পারতেছে না, এতে অনেক সমস্যা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের শঙ্কা। লোডশেডিং এর কারণে যারা ব্যবসায়ীরা আছে প্রায় কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত দায়ভার কে নেবে? 300 টাকার বিল আসছে 3000 টাকা। এই বিলটা ভৌতিক বিল কেমনে আসে এটা আমার জানা নাই। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের চামড়ার কাজে লেবাররা মাল লবণ করতে পারে নাই। কোম্পানিরা যখন আসে তখন চামড়া দেখতে আলো অন্ধকারে মালের যাচাই নিয়ে বিভ্রান্তি। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে এই গুরুত্বপূর্ণ শিল্প আরও ক্ষতির মুখে পড়বে জানান ব্যবসায়ীরা। যখন আমাদের চামড়া বেচা কিনা শুরু হবে সেই সময় থেকে লোডশেডিং ধীরে ধীরে বেড়ে যায়। আমাদের যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। আগামী কুরবানিতে এই ধরনের সমস্যার সম্মুখীন যেন আমরা না হই, তারা যেন এটার প্রতি সচেষ্ট থাকে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। গেটের ত্রুটিজনিত কারণে 2.5 ঘণ্টা এবং অন্যান্য লোডের ঘাটতির কারণে 3 ঘণ্টা, টোটাল 5.5 ঘণ্টা লোডশেড আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করতেছি, যেহেতু চামড়া রপ্তানিজাত পণ্য, তো তাদেরকে যতটুকু বিদ্যুৎ ভালো বিদ্যুৎ দেওয়া যায় সেটা আমাদের চেষ্টা আছে। এ অবস্থায় জেলা প্রশাসক দ্রুত বিদ্যুৎ সংকট নিরসনের আশ্বাস দিলেন। ঈদুল আজহার সময়টাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয়েছে এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমরা ইতিমধ্যেই জিএম পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে বাঁচবে হাজারো ব্যবসায়ী ও শ্রমিকের জীবিকা। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে চিংড়ির উৎপাদন বাড়লেও কমছে রপ্তানির ধারাবাহিকতা। সংশ্লিষ্টদের মতে, স্থানীয় বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়ায় রপ্তানি বিমুখ হয়েছেন অনেক চাষি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বৈশ্বিক বাণিজ্য ও ভোক্তা চাহিদায় পড়েছে নেতিবাচক প্রভাব। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হিমায়িত চিংড়ি রপ্তানিও চাপের মুখে। দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিমায়িত চিংড়ি, যা সাদা সোনা নামেও পরিচিত। দেশের মৎস্য রপ্তানি আয়ের প্রায় 76% আসে এই খাত থেকে।
কিন্তু সম্ভাবনাময় এই শিল্পের টানা 2 অর্থবছর ধরেই রপ্তানি কমেছে 2000 মেট্রিক টন, আর এতেই বৈদেশিক মুদ্রার আয়ও কমেছে $22 মিলিয়ন। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মানসম্মত চিংড়ি উৎপাদনে সরকারি সহায়তা ও নীতিগত উদ্যোগ আরও বাড়ানোর দাবি খুলনা চিংড়ি বণিক সমিতির। ঘের মালিক পর্যন্ত যাতে সহযোগিতাটা পায়, আর তাদের ঘের মালিকদের কম ইন্টারেস্টে তাদের কিছু লোনের ব্যবস্থা করলে কম সুদে চাষের প্রতি আকৃষ্ট হবে। অন্যদিকে মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় 2025-26 অর্থ বছরে উৎপাদন বেড়েছে। চাষিদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়েছি, পাশাপাশি চাষিদেরকে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস এবং উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষের উপর প্রশিক্ষণ এবং পরামর্শ সেবা প্রদান অব্যাহত আছে। তবে এই তথ্যের সঙ্গে একমত নন রপ্তানিকারকরা। মৎস্য অধিদপ্তর বলছে উৎপাদন বেড়েছে, এটার সাথে আমরা বরাবরই দ্বিমত পোষণ করি। কারণ জানেন, সাস্টেনেবল কোস্টাল ফিশারিজ ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট এসেছিল ওয়ার্ল্ড ব্যাংকের, যেখানে 2500 কোটি টাকা খরচ করা হয়েছে এই খাতের উন্নয়নের জন্য। আসলে সেই টাকাটা টোটাল লোপাট হয়ে গেছে। তো এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতো। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রা অর্জনের এই সম্ভাবনাময় খাতকে টিকিয়ে রাখতে সরকারকে বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বান্ধব নীতিতে জোর দিতে হবে। সরকার যদি নিজস্বভাবে কিছু প্রণোদনার ব্যবস্থা করে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিংটা বাড়ানো হয় এবং ব্যবসায়ীরাও তাদের স্ট্যান্ডার্ড বজায় রেখে যদি আমাদের প্রোডাক্টগুলো সেভাবে সাপ্লাই দিতে পারে, তাহলে আমার মনে হয় খুব দ্রুত আমরা এই সমস্যার সমাধান করতে পারব। চিংড়ি শিল্পের হারানো গতি ফিরিয়ে এনে রপ্তানি ও বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। নরসিংদীর মাধবদী পৌরসভার গ্যারেজ থেকে গায়েব কোটি টাকার গাড়ি। অভিযোগ, পৌরসভার গাড়ি চালকদের একটি সিন্ডিকেট 6টি গাড়ি বিক্রি করে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি নজরে আসার পর 3টি গাড়ি উদ্ধার হলেও এখনও হদিস নেই বাকি 3টি গাড়ির। নরসিংদীর মাধবদী পৌরসভার গ্যারেজ, ভেতরে অবহেলায় পড়ে আছে মূল্যবান যানবাহন। গ্যারেজের 5টি গাড়ি পৌরসভার গাড়ি চালক মোস্তফা এবং কামাল সহ একটি চক্র বিক্রি করে দিয়েছে। সম্প্রতি এমন একটি তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা আলোচনার জন্ম দিলে তদন্তে নামে পৌর প্রশাসন। তদন্তে দেখা যায় 5টি নয়, মিলছে না 6টি গাড়ি। পরে শিবপুরের ইটাখোলার একটি গ্যারেজ হতে উদ্ধার করা হয় 2টি ডাম্প ট্রাক ও একটি পে লোডার। যদিও গ্যারেজ কর্তৃপক্ষের দাবি গাড়িগুলো মেরামতের জন্য পাঠিয়েছিলেন সাবেক মেয়র। ওনারা আমার কাছে কাজ দিচ্ছে, মোস্তফা আমাকে নিয়ে গেছে মেয়র সাহেবের কাছে, মেয়র সাহেব আমাকে ওখানে ডাইরেক্ট মেয়র সাহেব আমার কাছে ডিল করছে। আমার সাথে কন্ট্যাক্ট ছিল 8 লক্ষ টাকা, কন্ট্যাক্ট মেয়র সাহেব নিজে করছে। আমি দীর্ঘদিন এই গাড়ি নিয়ে এখানে আমি ভুক্তভোগী। কিন্তু 2টি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের হদিস মেলেনি এখনো। 4-5 বছর আগে অ্যাম্বুলেন্সটা এখানে একবার আসছিল কাজ করার লেগে, আমি দেখছি। তখন আসলে আমি গ্যারেজটা চালাইনি, গ্যারেজটা চালাইছিল রাশেদ। যখন রাশেদে এই দেনদানা করে ভাইজাকে চলে গেছে, তখন আমার গ্যারেজটা 1 বছর বন্ধ ছিল এখানে। একইভাবে আরো গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। খারাপ মহলা, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তা খারাপ, কিন্তু এদিকে প্রশাসনের কোনো নজরই নাই। আমরা যে এত করে বলতাছি যে আমাদের পৌরসভা ঠিক করে দেবো, রাস্তাঘাট ঠিক করে দেবো, মাথা ব্যথা নাই। তবে পৌরসভার কয়টি গাড়ি আছে সে তথ্যই নেই স্টোর কিপারের কাছে। আমি এমনিতে স্টেশনের মালামালিগুলো সব সংরক্ষণ করি, গাড়ির রেজিস্টার কখনো দেওয়া হয় নাই বা এই সম্বন্ধে জানি। এই ঘটনা তদন্তে 5 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। এটা আসলে খুবই অ্যালার্মিং যে সরকারি সম্পত্তি এভাবে বেহাত হয়ে যাবে। যেহেতু 5 আগস্টের আগে এই ধরনের ঘটনা ঘটেছে, আমি যেহেতু দায়িত্বে আছি, আমার কাছে বিষয়টা নজরে এসেছে। আমি বিধি মোতাবেক সর্বোচ্চ যেই কঠোর ব্যবস্থা নেওয়া সেটা অবশ্যই নিব। সরকারি সম্পত্তি দ্রুত উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।